বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। 10 বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, যে পদক্ষেপ নিল ইউনূস প্রশাসন। ভোটে বিএনপিকে টেক্কা দিতে যে ছক কষছে জামাত। কনসার্টের আড়ালে দেহ ব্যবসার জাল ছড়িয়েছিল তাপস, নারীদের নিয়ে কুকর্মের গোপন ভিডিও ফাঁস। বাংলাদেশিদের হুমকি দিল ভারত, জবাবে যা বলল অন্তর্বর্তীকালীন সরকার। এবং সবশেষ জানাবো শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টায় কি ঘটেছিল, এবার জানা গেল চাঞ্চল্যকর তথ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যত গভীরে যাওয়া হচ্ছে ততই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপসের কুকীর্তি। প্রভাব খাটিয়ে সঙ্গীতাঙ্গনকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন। সব অপকর্ম প্রকাশ্যে আসার পর তোপের মুখে পড়েছেন গান বাংলা টেলিভিশনের এই কর্ণধার ও সঙ্গীত শিল্পী। দেশের পট পরিবর্তনের পর জনরোষ থেকে বাঁচতে দিয়েছেন গা ঢাকা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না সংস্কৃতিপ্রেমী নেটিজেনরা। ফলে নানা বিষয়ে ফেসবুকে পোস্ট করলেও মন্তব্যের ঘরে রাখছেন বন্ধ। এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য, যেখানে কেঁচো খুঁড়তে গিয়ে একের পর এক সাপ বেরিয়ে আসছে। শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহ ব্যবসার জাল বিস্তার করেছিলেন। কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 বার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ। তখন খোকনকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে দেন তিনি। তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল। তার ফেসবুক ঢু মারলে দুজনের হাস্যজ্জ্বল ছবিও চোখে পড়বে। 2022 সালে যখন সাবেক পর্ন তারকা সানি লিওনের ওপর নিষেধাজ্ঞা দেয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তখন তার তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন তাপস। এতে পরোক্ষ সহযোগিতা করেন দরবেশ বাবা। মেয়ের বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হয়েছে বলেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বোয়ালদের মনোরঞ্জন। ওই সময় কলকাতার নুসরাত জাহান, মিমি চক্রবর্তী সহ অনেকে এসেছিলেন। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার বিউটিশিয়ান। সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা ছিল, সেটিকে কাজে লাগান তাপস। স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান, প্রভাব বিস্তার করেন সংস্কৃতি অঙ্গনে। আওয়ামী লীগ সরকারের সব থেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট। পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস। এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি। সূত্র বলছে, শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন। জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেই নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামায়াত ইসলামী। আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক সুতায় গাঁথার চেষ্টা করছে দলটি। ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে এক সময়ে যুগপৎ আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলিকে পাশে রাখতে চাচ্ছে তারা। এসব দলকে এক প্ল্যাটফর্মে এনে জামায়াত নির্বাচনী জোট করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের মাধ্যমে ছোট বড় সব দলকে ক্ষমতার অংশীদার করার প্রতিশ্রুতি দিচ্ছে জামায়াত। তবে বিএনপির জাতীয় সরকারের ভাবনায় জামায়াত নেই। উল্টো অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতের সম্পর্কে চির ধরতে শুরু করেছে। এদিকে জামায়াতের সঙ্গে আদর্শিক দূরত্বের কারণে কয়েকটি দলের কিছু নেতার জোট গঠনে আপত্তি আছে। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা দিলেও দলটির নেতা এবং যেসব দলকে জোটে টানার চেষ্টা চলছে সেই সূত্রে এ তথ্য জানা গেছে। জামায়াত নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং ভোট পর্যন্ত পরিস্থিতি বদল না হলে নির্বাচন হতে পারে বিএনপি বনাম জামায়াত। জামায়াতের একজন নায়েবে আমির বলেন, এককভাবে নির্বাচন করলে বর্তমান পরিস্থিতিতেও ৪৫% বেশি ভোট পাবে না বিএনপি। জামায়াতের ভোট 10 থেকে 12% বেশি হবে না। বাকি ভোটও আওয়ামী লীগ এবং অন্যান্য দলের নয়, বিপুল সংখ্যক ভোটার ভাসমান। ফলে বিএনপি বিরোধী ভোট একদিকে আনতে বৃহত্তর জোটের বিকল্প নেই। সূত্র জানিয়েছে, জামায়াতের সঙ্গে 2 খেলাফতে মজলিস, জমিয়তে উলামা ইসলাম এই জোটের রাজি। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকেও জোটে টানার চেষ্টা চলছে। তবে দলটির নায়েবে আমির এবং চরমোনাই পীরের ভাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামায়াতের সঙ্গে জোটে রাজি নন। এছাড়া জাতীয়তাবাদী সমমনা এবং 12 দলীয় জোটকেও পক্ষে টানার চেষ্টা চালাচ্ছে জামায়াত। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ইসলামপন্থী দলগুলোর একটি নির্বাচনী সমঝোতার ব্যাপারে কথা চলছে, তবে তা বাস্তবে রূপ পেতে নির্বাচনের চাঁদ উঠতে হবে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবে না বাংলাদেশ, এমন আওয়াজ তোলে ছাত্র জনতা। আর ফেনীর বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে সেভেন সিস্টার্স নিয়েও দেওয়া হয় হুমকি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে বেশ কৌশলী ও শক্ত অবস্থানে রয়েছে মোদী সরকার। সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিজেদের কঠোর অবস্থান জানান দিয়েছে ভারতের একাধিক মন্ত্রী। সবশেষে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সমাবেশে অমিত শাহ অভিযোগ করে বলেন, ঝাড়খণ্ডের জমি আদিবাসীদের, তবে এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। ঢাকায় ভারতের বিপক্ষে হাই কমিশনারের কাছে হস্তান্তর করা এক চিঠিতে এই প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ। তুমুল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন দীর্ঘ সময় প্রধানমন্ত্রীত্বের পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা। গত 5 আগস্ট ছিল গণভবনে শেখ হাসিনার শেষ দিন। বাংলাদেশের শেখ হাসিনার শেষ দিনটা কিভাবে কেটেছে সেই তথ্য উঠে এসেছে দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে। দিনটা শুরু হয়েছিল অন্য 10টার সকালের মতোই, তবে আন্দোলনের অন্য দিনগুলোর মতো সেই সকালে ঢাকা শহরে এত উত্তাল ছিল না। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে পুলিশ আর সেনাবাহিনীর কড়াকড়ি চলছিল। কারফিউ থাকায় মানুষের চলাচল ছিল নিয়ন্ত্রণে। সবার মনেই একটা চাপা উত্তেজনা, কিছু একটা বোধহয় ঘটতে যাচ্ছে। আগের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট পালনের ঘোষণা দেওয়া হয়। আর তাতেই আন্দোলন দমনের অনেক হিসাব নিকাশ পাল্টে যায়, ক্রমশ চাপ বাড়তে থাকে। শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও বাড়তে শুরু করে আন্দোলনে। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা জনগণের ওপর গুলি চালাবে না, দেশের স্বার্থে তারা জনগণের সাথে আছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা 5 আগস্ট খুব ভোরে উঠেছিলেন ঘুম থেকে। জানা গেছে আগের রাতেও দেরি করে গিয়েছিলেন ঘুমাতে। এরপর 1 কাপ চা নিয়ে বসেন গণভবনের অফিসে। গণভবন এবং এর আশেপাশের এলাকা ঢেকেছিল তখন নিরাপত্তার চাদরে। শেখ হাসিনা সেই সকালেই পুলিশ এবং অন্যান্য বাহিনীতে থাকা আস্থাভাজন পদস্থ কর্মকর্তাদের ডেকে পাঠান। সেসব কর্মকর্তার কাছ থেকে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলেন তিনি। তারা জানালেন, কারফিউ জারি আছে, কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠিন পদক্ষেপ। ঢাকায় প্রবেশের সব রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে। এমন খবর পাওয়ার পর শেখ হাসিনা নাস্তা করতে বসলেন। এরপর খোঁজ নিলেন সেদিন গণভবনে কি রান্না করা হবে, কারণ সেদিন অনেক গুরুত্বপূর্ণ মানুষ আসবে তার সঙ্গে দেখা করতে। সেদিন গণভবনের বাইরের পরিস্থিতি ছিল কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। শুধু গণভবন নয়, সংসদ ভবন এবং ধানমন্ডি 32-এ অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও ছিল নিরাপত্তার চাদরে ঘেরা। তবে এত নিরাপত্তার মধ্যেই মানুষ জড়ো হচ্ছিল ঢাকার অলিতে গলিতে। অন্যদিকে যারা ঢাকার বাইরে ছিলেন তারা ঢাকার প্রবেশ মুখগুলোতে ভিড় করতে শুরু করেছিলেন। এদিকে শেখ হাসিনা ততক্ষণে গণভবনে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন।